দেখি সেটা ফ্যামিলি হিস্ট্রি কার কি ডিজিজ ছিল বা কি ডিজিজ আছে, তার প্রিডিসপোজিশন এটা জানা। এখন ফিজিক্যাল কনস্টিটিউশনের আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব। ফিজিক্যাল কনস্টিটিউশনে আমরা হাইটের কথা বলেছি, তার অর্থাৎ উচ্চতা, তার ওজন, হাইট, ওয়েট এবং তার মাসল গুলো কেমন সেটাও জানতে হবে। আসলে সেটা রিজিড অথবা ফ্ল্যাটি, কেমন ধরনের মাসল সেটাও কিন্তু আমরা ফিজিক্যাল কনস্টিটিউশনে দেখব। ফর এক্সাম্পল হতে পারে সেটা সাপোজ সে অনেক মোটাসোটা বাট তার ফাইবার গুলো রিজিড নয়, সেটা ফ্লাবি, তলতলে। সেই ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন মেডিসিন দিব। আর যদি সে পাতলা হয়, থিন হয়, ইমাসিয়েটেড হয়, অথবা সে অনেক লম্বা হয় অথবা খাটো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ভিন্ন মেডিসিন আছে। সরি, জি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সকলেই? অথবা তার কমপ্লেক্সন, আপনারা শুনতে না পারলে বলবেন যে আমরা আসলে শুনতে পাচ্ছি না। ক্লিয়ার? আপনারা কি সকলে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে তার কমপ্লেক্সন অর্থাৎ তার চেহারা কেমন, সেটা অয়েলি কমপ্লেক্সন, ডার্টি কমপ্লেক্সন, অথবা স্কিন টাইপটা কেমন, স্কিনের যে টাইপ সেটা কেমন, ডার্টি, অয়েলি অর সেন্সিটিভ স্কিন। দেখবেন যে অনেক পেশেন্টকেই দেখবেন সমস্ত মুখমণ্ডল, সমস্ত শরীর একদম চকচকে ঝকঝকে, অয়েলি, তেলযুক্ত, কোনো চর্বি মাখানো হয়েছে অথবা তেল মাখানো হয়েছে। এদের ক্ষেত্রে এক ধরনের মেডিসিন আসবে। আবার যাদের স্কিন ড্রাই, শুষ্ক, খসখসে, এদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন মেডিসিন আসবে। আবার অনেকের স্কিনটা এমন আছে যে যাদের স্কিন সেন্সিটিভ, তো একটু টাচ লাগলেই সে হয়তো ব্যথা পাচ্ছে বা অনুভূতি প্রবণতা খুব বেশি, সেন্সিটিভ স্কিন, সেই ক্ষেত্রে মেডিসিনে ভিন্নতা আছে। হতে পারে এমন যে কারো একজিমা হয়েছে অথবা সোরিয়াসিস এ আক্রান্ত হয়েছে অথবা তার একনি দেখা দিয়েছে। এখন এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ডিজিজ দেখা দিলেও আমরা কনস্টিটিউশনালি কিন্তু যখন ইন্ডিভিজুয়ালাইজ করতে পারবো, স্পেসিফাই করতে পারবো, এটাকে সিম্পলিফাই করতে পারবো, তখন কিন্তু ওই মেডিসিন এর চিত্র টোটালি কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এখন ফিজিক্যাল কনস্টিটিউশনে আর আমরা কি পাই, সেখানে আমরা অ্যাপিটাইট দেখব, তার ক্ষুধা সংক্রান্ত বিষয়ে, তার ডাইজেশন দেখব, এবং কোন টাইপের খাবারের প্রতি তার অনীহা আছে, কোন টাইপের খাবারের প্রতি তার ব্যাপক আকাঙ্ক্ষা আছে, কোন খাবার সে পছন্দ করে, কোন খাবার সে অপছন্দ করে। কেউ যদি মিষ্টি পছন্দ করে, এখন মিষ্টি পছন্দ করার ক্ষেত্রেও কিন্তু সেটার ইন্টেন্সিটি কম হতে পারে, বেশি হতে পারে। কেউ সল্টি ফুড ডিজায়ার করে, সেই ক্ষেত্রে খুব বেশি সল্টি ফুড ডিজায়ার করে অথবা স্লাইট সল্টি ফুড ডিজায়ার করে। এই ক্ষেত্রে কারো ক্ষেত্রে আমরা দেখব যে এই সমস্ত খাবার সে নিচ্ছে ঠিকই, খাচ্ছে ঠিকই, কিন্তু তার পেট ফুলে যাচ্ছে, তার অ্যাসিডিটি দেখা দিচ্ছে অথবা তার কনস্টিপেশন দেখা দিচ্ছে। এরপরে তার থার্মাল সেন্সিটিভিটি, থার্মাল যে রিলেশনশিপ, সে গরমে কষ্ট পায় অথবা শীতে কষ্ট পায়। আমরা কিন্তু যখন ব্যক্তিকে চিন্তা করি, বিশেষ করে
যদি সে শীতকাতর হয়, ওভার সেন্সিটিভ টু হিট or over sensitive to cold, susceptibility to heat or susceptibility to cold, যদি ঠান্ডায় বেশি আক্রান্ত হয়, ঠান্ডাতে বেশি কষ্ট পাই, সেই ক্ষেত্রে মেডিসিনের ভিন্নতা আসবে। আবার গরমে কষ্ট পাইলেও সেই ক্ষেত্রে মেডিসিনের ভিন্নতা আসবে। এই ক্ষেত্রে আমরা ওয়েদার কেন্দ্রিক হতে পারে, সেটা ওয়ার্ম ওয়েদার আর কোল্ড ওয়েদার, বৃদ্ধি কখন দেখা যাচ্ছে, তার এনার্জির লেভেলটা আমাদের জানা দরকার। আমি আজকে যেভাবে আপনাদের সামনে কথাগুলো উত্থাপন করতেছি, তুলে ধরতেছি, সেই ইনশাআল্লাহ আপনারা, আমার একটি বই খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে যাচ্ছে, তো এই টপিকের উপরেই প্রায় 300 পেজ ব্যাপী এটা একটা বই হবে, 300 পেজের লেখা। তো সে বইটার নাম হচ্ছে দ্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি। তো আজকে আমরা ফার্স্ট পার্টে, প্রথম পার্টে আমরা কিছু তুলে ধরবো, এরপরে প্রত্যেকটা পার্টে পার্টে এই বইয়ের আদ্যবন্ত আলোচনা করব। এরপরে যখন আপনারা এটা বাজারে পাবেন তখন আপনারা কালেকশন করতে পারবেন। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। এত ব্যাপক বিস্তৃত লেখা কনস্টিটিউশনের উপরে কোথাও নাই, যার কারণে আমাদের মনে হয়েছে যে এটা অবশ্যই আপনাদেরকে দিতে পারলে অনেক উপকৃত হবেন। এনিওয়ে, তাহলে তার এনার্জি লেভেলটা আমাদের জানা দরকার। আপনি যখন একজন রোগীকে স্বতন্ত্রকরণ করবেন, বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ কিন্তু জানতে হবে। তাহলে এনার্জি লেভেলটা কেমন, স্ট্যামিনার লেভেলটা কেমন। অনেকে আছে দেখবেন যে অনেক নাদুস নুদুস শরীরে, বাট তার মধ্যে ফিজিক্যাল মেন্টাল এনার্জি নাই, তার সেই স্ট্যামিনা নাই, সেই ক্ষেত্রে মেডিসিনের ভিন্নতা আসবে। আমরা কয়েকটি এক্সাম্পল তুলে ধরতে চাই, এক্সাম্পলস অফ ফিজিক্যাল কনস্টিটিউশন এন্ড রেমেডিজ। আমরা ক্যালকেরে কার্ভের কনস্টিটিউশনকে আমরা তুলে ধরি। ক্যালকেরে কার্ভের ফিজিক্যাল কনস্টিটিউশনে আমরা সাধারণত যেটা দেখি যে এরা মোটাসোটা হয়ে থাকে, ওভারওয়েট তাদের থাকে, বিশেষ করে হাত এবং পা একটু শীর্ণ থাকে বডির তুলনায়, পেট এবং মাথা অত্যন্ত কি মোটা থাকে, বিশেষ করে পেট এবং মাথা মোটা হয়, আর হাতের সাইড অথবা পায়ের সাইড এগুলো একটু শীর্ণ থাকে। তাহলে বডির তুলনায় হাত পা একটু শীর্ণ থাকবে ক্যালকেরিয়া কার্ভের রোগীদের ক্ষেত্রে। সেই সাথে তার প্রচুর ঘাম হওয়ার একটা প্রবণতা থাকবে, টেন্ডেন্সি টু সোয়েট, টেন্ডেন্সি টু পারসপিরেশন, টেন্ডেন্সি টু সোয়েট এক্সেসিভলি, স্পেশালি অন দ্য হেড। তাহলে মাথায় বেশি ঘাম দেখা দিবে। বেশি করে আমরা যদি এটাকে আরো স্পেসিফাই করি যে মাথার কোন অংশে, ব্যাক সাইড অফ দ্য হেড, ব্যাক সাইড অফ দ্য হেড মিন্স অক্সিপুট। তাহলে অক্সিপুটে যখন ঘাম দেখা দিবে কখন, ডিউরিং স্লিপ, যখন ঘুমের সময়ে তার ব্যাক সাইডে ঘাম দেখা দিবে, সে অত্যন্ত মোটাসোটা দেহের অধিকারী হবে, প্রচুর ঘাম হবে এবং তার দেহটা কিন্তু অত্যন্ত সফট থাকবে, সফট, নরম, তুলতুলে, ফ্লাবি মাসল, সফট মাসল উইথ এ টেন্ডেন্সি টু টায়ার ইজিলি, সহজেই ক্লান্ত শ্রান্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। দেখবেন যে অনেক মোটাসোটা বাট অল্পতে সে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, ক্লান্তি তার দুর্বলতা থাকে। সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব যে সেই ক্যালকেরিয়া কার্ভের। আপনারা কেউ কথা বলবেন না প্লিজ, সকলে মিউট রাখবেন। আমরা দেখি যে ঠান্ডা সে সহ্য করতে পারে না, ডিসলাইকস কোল্ড এন্ড ড্যাম্প ওয়েদার, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়া সে পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব সে ক্যালকেরিয়া কার্ভের রোগী বা তার কনস্টিটিউশন ক্যালকেরিয়া কার্ভের, তার ডাইজেস্টিভ ডিস্টারবেন্স থাকবে। আপনারা প্রত্যেকেই মিউট রাখবেন প্লিজ, যিনি সঞ্চালনার দায়িত্বে আছেন।
এখন মিউট করা, আচ্ছা আপনাদেরকে বলার পর আপনারা মিউট করেন না, এটা একটা এগুলো আসলে না বুঝলে স্যার আপনি রিমুভ করে দেন ওনাকে। জি আমি রিমুভ করে দিয়েছি। জি, কারণ সাইড থেকে নয়েজ আসলে আলোচনার বিঘ্নতার সৃষ্টি হয়। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমরা ক্যালকুলেটর কার্ভের ফিজিক্যাল কনস্টিটিউশনে যেটা দেখি, তার ডাইজেস্টিভ ডিস্টারবেন্স দেখা দিবে, হতে পারে তার কনস্টিপেশন, হতে পারে তার ডায়রিয়া, এবং তার কথা বলা, তার হাঁটা শেখা, তার দাঁত ওঠা, তার ব্রহ্মতলু জোড়া লাগা, এমনকি হাড়ের যে পরিবেশন ক্ষমতা, বোন ইস্যু, দেখবেন এগুলো সব থেকে মনে হচ্ছে একটু ধরলে মনে হচ্ছে ভেঙে যাবে, অথবা সহজে হাড়ের পরিবেশন ক্ষমতা তার না থাকার ফলে কি হবে, সে পড়ে যাচ্ছে, হাত পা সে ভালোভাবে স্বাভাবিক রাখতে পারতেছে না, স্ট্রং থাকে না, স্ট্রেংথ পায় না। যে সমস্ত শিশুদের এমন অবস্থা দেখব, ধরে নিব যে এরা ক্যালকুলেটর কার্ভের কনস্টিটিউশনের, অথবা তার জয়েন্টে পেইন হচ্ছে, একটু হাঁটলেই তার পেইন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ধরে দেব তার কনস্টিটিউশন ক্যালকুলেটর কার্ভের। সাপোজ এমন একটি হিস্ট্রি যদি আমরা তুলে ধরি, কোনো শিশু তার অতীতের হিস্ট্রিতে যদি পান যে সে হাঁটতে দেরি করছে, কথা বলতে দেরি করছে, এবং প্রচুর পরিমাণে তার ঘাম হতো, এবং ডিম খাওয়ার অদম্য স্পৃহা, মাথার পিছন সাইডে বিশেষ করে বেশি ঘামে, হাঁটতে গেলেই পড়ে যায়, এবং নাদুস নুদুস দেহ, এই পেটটাকে বলা হয় ইনভার্টেড সসার, কড়াইয়ের যে উল্টা পিঠ আছে, এই কড়াইয়ের উল্টা পিঠের মতো। এমন অবস্থায় আমরা ধরে নেব সে ক্যালকুলেটর কার্ভের রোগী, ক্যালকুলেটর কার্ভের কনস্টিটিউশনে। এখন ফিজিক্যাল কনস্টিটিউশনে আমরা যখন দেখব যে হালকা পাতলা গরমের, ছিপছিপে দেখে, লিকলিকে, একেবারে রোগাটে মনে হয়, অথচ সে ওয়ার্ম ব্লাডেড, গরম কাতর, সেক্ষেত্রে আমরা সালফারকেও চিন্তা করতে পারি। তাহলে সালফারের রিলেশনশিপ থাকবে যে সে গরম কাতর, সে গরম একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু ব্যক্তি বিশেষে আমরা শীত কাতরও হতে দেখি। ব্যক্তি কেন্দ্রিক সে শীত কাতরও হতে পারে। তার হেলথ প্রিডিসপোজিশন যেটা থাকবে, যে স্কিনের সমস্যা তার জন্য লেগে আছে, স্কিন প্রবলেমস লাইক একজিমা, সোরিয়াসিস, স্কিন ডিজিজ, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তার দেখা দিতে পারে, অথবা তার ডাইজেস্টিভ প্রবলেম আছে, অ্যাসিডিটি আছে, বারবার তার খাবার খাওয়ার ইচ্ছা, বিশেষ করে 11টা বাজলেই তার পাগল করা ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, না খেয়ে সে থাকতে পারে না, মশলা জাতীয় খাবার খাই, মশলাদার খাবার খাওয়ার অদম্য স্পৃহা, অথচ মশলাদার খাবার খাইলেই তার কষ্ট বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ধরে নিব তার কনস্টিটিউশন হচ্ছে সালফারের। এক্সাম্পল হতে পারে তার স্কিন ইনফেকশন, দীর্ঘদিনের ক্রনিক স্কিন ইনফেকশনে সে সাফার করতেছে, সেটাকে তথাকথিত আরোগ্যের নামে অয়েন্টমেন্ট দিয়ে অথবা অ্যালোপ্যাথিক কোনো ওষুধ খেয়ে সেটাকে সাবসাইড করছে, সাপ্রেস করছে, সেই সাথে তার স্পাইসি ফুড সে ডিজায়ার করে, রাত হলেই তার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, গোসলের প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি, গোসল করতে চায় না, আবার গোসল করলে তার সকল কষ্ট বৃদ্ধি পায়, এবং সকালে ঘুম থেকে উঠলেই তার পায়খানার বেগ লেগে যায়, হুড়মুড় করে সে পায়খানায় যেতে চায়। আমরা ধরে নেব সে সালফার কনস্টিটিউশনের। যদি কিনা আমরা এমন দেখি যে কোনো পালসিটিলার পেশেন্ট, এখন তার কনস্টিটিউশন কেমন থাকবে? পালসিটিলার কনস্টিটিউশন থাকবে যে ফিজিক্যাল কনস্টিটিউশনে আমরা যেটা দেখি, সে সুন্দর চেহারা অধিকারী হবে, সুন্দর চেহারা হবে, এবং তার মনটা যেমন কোমল,
তার মাংসপেশিও কিন্তু তেমন সফট থাকবে, সফট মাসল থাকবে। ফিজিক্যাল কনস্টিটিউশনে আমরা এটা দেখবো। থার্মাল রিলেশনশিপে কি দেখবো? যে ওভার সেন্সিটিভ টু হট আর ডিসলাইকস হিট, সে মুক্ত বাতাসে যেতে চায়, প্রিফার্স ফ্রেশ এয়ার, ওপেন এয়ার, কোল্ড এয়ার। তাহলে ঠান্ডা বাতাস সে পছন্দ করে, ঠান্ডা স্থানে থাকতে চায়। গরম রুমের মধ্যে থাকলে তার সকল কষ্ট বেড়ে যায়। তার হেলথ প্রিডিসপোজিশনে আমরা যেটা দেখি, হেলথ প্রিডিসপোজিশনে আমরা দেখি যে হরমোনাল ডিস্টারবেন্স দেখা দিচ্ছে, বিশেষ করে যে সমস্ত যুবতী মাসিকের পিরিয়ড, মাসিকের যে সময়, এই মাসিকের সময়ে দেখা যাবে যে তার যে বয়স, এই বয়সে তার মাসিক স্রাব দেখা দিচ্ছে না। তার বয়স হয়তো 13 হয়ে গেছে অথবা 14-15 হয়ে গেছে। অনেক মেয়েদের ক্ষেত্রেই দেখবেন যে ডিলেইড মেনস্ট্রুয়েশন হয়। তো ডিলেইড মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে তার হরমোনাল ডিস্টারবেন্স দেখা দিতে পারে, অথবা ইরেগুলার মেনস্ট্রুয়েশন দেখা দিতে পারে, অথবা মেনস্ট্রুয়েশন যখন হয় তখন সেটা চেঞ্জেবল হতে থাকে। চেঞ্জেবল অ্যাপিয়ারেন্সেস ইজ ইন মেন্সেস। সেক্ষেত্রে আপনি পালসিটিলার কনস্টিটিউশন ধরে নেবেন। তার যদি কোনো রেসপিরেটরি ফাংশনে কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু সে ঠান্ডা চাইবে। সাপোজ একটা এক্সাম্পল আমি দিতে পারি, এমন কোনো 12-13 বা 14 বছরের কোনো যুবতী, তার ইরেগুলার পিরিয়ড হচ্ছে এবং চর্বি জাতীয় খাবার সে খেতে চাই, এটাও আছে। আবার পরিবর্তনশীল মানসিক লক্ষণ থাকার কারণে সে চর্বি জাতীয় খাবার অপছন্দ করে। আবার চর্বি জাতীয় খাবার খেলে তার রোগ বৃদ্ধি পায় এবং সহজেই কান্না করার একটা প্রবণতা, a tendency to cry easily, a tendency to weep easily, সহজেই ক্রন্দন করা, চোখের পানি ফেলা, এই স্বভাব যদি থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নেব যে সে পালসিটিলার কনস্টিটিউশনের। এই ধরনের অনেক মেডিসিন আমরা তুলনামূলক পার্থক্য করে একটার সাথে আরেকটা কনস্টিটিউশন এইভাবে চিনতে পারবো। অপরদিকে তার মেন্টাল আর ইমোশনাল কনস্টিটিউশন আমাদের জানা দরকার। এখন মেন্টাল কনস্টিটিউশন কেমন থাকবে, ইমোশনাল কনস্টিটিউশন, মানসিক লক্ষণের মধ্যে আপনি এমন কিছু লক্ষণ পাবেন যেগুলো আবেগ সংক্রান্ত বিষয়, যেগুলো আবেগ সংক্রান্ত বিষয়। আবার এমন কিছু মানসিক লক্ষণ পাবেন যেগুলো ইন্টেলেকচুয়াল বিষয়, তার বুদ্ধিবৃত্তি সংক্রান্ত বিষয়, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন। তো সেক্ষেত্রে আমরা মেন্টাল অ্যান্ড ইমোশনাল যে ফিচার গুলো দেখবো, মেন্টাল অ্যান্ড ইমোশনাল যে কনস্টিটিউশন দেখবো, সেটা প্রত্যেকের কিন্তু প্রত্যেক মেডিসিনের কিন্তু ভিন্ন ভিন্ন চিত্র পাবো। যেমন মেন্টাল টেন্ডেন্সির ক্ষেত্রে কোন পেশেন্টকে আমরা যদি দেখি যে তার স্মৃতিশক্তি সংক্রান্ত বিষয়, তার কনসেন্ট্রেশন, তার মেমোরি, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনেকের দেখবেন খুব বেশি থাকে, আবার অনেকের কম থাকে। অনেকেই দেখবেন ওভার থিঙ্কিং এর ফলে তার অ্যাংজাইটি দেখা দিচ্ছে, ওভার থিঙ্কিং এর ফলে তার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এগুলো আমরা সব মেন্টাল সিমটম অর্থাৎ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির মধ্যে পাবো। আর ইমোশনাল কনস্টিটিউশনে যেটা আমরা পাবো যে সহজেই কান্নাকাটি করে, সহজেই রাগান্বিত হয়ে যায়, তার সহজেই স্ট্রেস থাকে, তার রিলেশনশিপের ক্ষেত্রে, তার মানুষের সাথে আচার আচরণ এর ক্ষেত্রে দেখবেন সহজেই কান্নাকাটি করতেছে, সহজেই রাগান্বিত হচ্ছে, সহজেই খিটখিটে মেজাজ দেখা দিচ্ছে, অথবা সহজেই সে আনন্দিত হচ্ছে, অথবা এই সহজে হাসতেছে।
অথবা অথবা পর্যায়ক্রমিকভাবে সে কান্নাকাটি করতেছে, এগুলো সব কিন্তু ইমোশনাল কন্ডিশনে অথবা ইমোশনাল কনস্টিটিউশনে এগুলো দেখব। তার বিহেভিয়ারাল প্যাটার্নটা কেমন থাকবে, তার আচরণগত অবস্থা কেমন থাকবে। কেউ হয়তো কম কথা বলে, কেউ বেশি কথা বলে। ফর এক্সাম্পল, তো যারা ইন্ট্রোভার্টেড হবে তারা সাধারণত কম কথা বলবে, যারা এক্সট্রোভার্টেড হবে তারা সাধারণত বেশি কথা বলবে। মানুষের সাথে চলাফেরা, কায়িকা বা লেনদেন, ওঠা বসা। তো এদের ক্ষেত্রে দেখবেন যে এক্সট্রোভার্টেড হলে কোন কোন মেডিসিন আসে, আবার ইন্ট্রোভার্টেড হলে কোন কোন মেডিসিন আসে। অনেক মানুষ কি পাবেন যে তাদের সোশ্যাল কানেক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, সোশ্যাল কমিউনিকেশন খুব বেশি থাকে। আবার অনেকেই দেখবেন যে সোশ্যাল কানেক্টিভিটি নাই, কম কথা বলে, মানুষের সাথে কম মিশে, যেতে চায় না। তাহলে এটাই হলো তার ইমোশনাল কনস্টিটিউশন, তাই না? এগুলো দেখে কি আমরা মেডিসিনের ভিন্নতা পাবো না? অবশ্যই ভিন্নতা পাবো। অথবা সাইকোলজিক্যাল তার যে মেকআপ সেটা আমরা দেখব। তার ভয় হতে পারে, তার ফোবিয়া থাকতে পারে, বিভিন্ন ধরনের ফোবিয়া অথবা ভয় হতে পারে যে সে পরীক্ষা দিবে, এখন পরীক্ষা দিতে গিয়ে তার ভয়, অথবা কোনো মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবে, ডাক্তারের সামনে গিয়ে নিজের কষ্টের কথা বর্ণনা করবে, এই ক্ষেত্রে সে ভয় পাচ্ছে। অথবা ক্লাসে টিচারের সামনে পড়াশোনা তাকে জিজ্ঞেস করলে সে জানা সত্ত্বেও তার আত্মপ্রত্যয়ের অভাবের কারণে, তার দ্বিধাদ্বন্দ্বের কারণে সে নিজেকে প্রেজেন্ট করতে পারে। অথবা ভয়, তার অ্যাংজাইটি তৈরি হচ্ছে, অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্বন্ধে তার দুশ্চিন্তা দেখা দিচ্ছে। যদি এমন হয়, এগুলো আমরা সাইকোলজিক্যালি যে সাইকোলজিক্যাল মেকআপ আমরা জেনে তাহলে তাকে চিকিৎসা দিতে পারবো। তাহলে আমরা এখানে ইমোশনাল, সাইকোলজিক্যাল আর মেন্টাল বিহেভিয়ারাল যে প্যাটার্ন আছে সেগুলো আমরা এই আলোচনা থেকে জানতে পারবো। এখন আমরা কিছু এক্সাম্পল তুলে ধরব। মেন্টাল অ্যান্ড ইমোশনাল কনস্টিটিউশন অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আর হোমিওপ্যাথিক রেমেডিজ। যেমন পালসিটিলা রোগী, তো পালসিটিলা রোগীদের ক্ষেত্রে তাদের ইমোশন কি থাকবে এবং সেন্সিটিভিটি কিসে থাকবে। দেখেন, সে এতটাই ইমোশনাল থাকে, এতটাই সে সেন্সিটিভ থাকে যে সহজেই তাকে প্রভাবিত করা যায়, সহজেই তাকে বায়াস করা যায়, সহজেই তাকে ইমপ্রেশনেবল করা যায়, সহজেই তাকে বোঝানো যায়, তাই না? তাহলে শুধুমাত্র তার দরকার শুধু একটু ভালোবাসা। ভালোবাসলেই দেখবেন সে সহজেই বশীভূত হয়ে পড়তেছে। ডিসপোজিশন টু এল্ডিং ডিসপোজিশন যখন তাদের মধ্যে দেখবো, তখন ধরে নিব যে এটা পালসিটিলার কনস্টিটিউশন। অপর দিকে তার মুড কিন্তু চেঞ্জ হতে থাকে, মুড চেঞ্জ হতে থাকে, ভেরিয়াস মুডস থাকে, তার মুড সুইং হতে থাকে, অনবরত চেঞ্জিবিলিটি তার মধ্যে আমরা দেখতে পারি। এটাও কিন্তু তার ইমোশনাল কনস্টিটিউশন অথবা মেন্টাল কনস্টিটিউশন। ইমোশনাল কনস্টিটিউশন অ্যান্ড রিয়াকশন। তো ইমোশনাল কনস্টিটিউশন এন্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখব যে সহজে সে কান্নাকাটি করতেছে, ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। যদি স্বামী অফিস থেকে ফিরতে একটু দেরি করে, তার জন্য কষ্ট হয়, তার জন্য চোখ থেকে পানি ফেলে, অথবা কোনো পশু পাখি প্রাণী কষ্ট পাচ্ছে, এগুলো দেখে সে নিজেও কিন্তু কষ্ট পাচ্ছে। যদি কেউ কষ্ট পায়, তার ব্যথায় ব্যথিত হয়ে, তার দুঃখে দুঃখী হয়ে নিজেও কিন্তু একটু কেঁদে দিয়ে আসে। দেখুন, পার্শ্ববর্তী কোনো লোকজন অসুস্থ হয়েছে, তার আশেপাশে যারা থাকে, তো কেউ অসুস্থ হলে দেখবেন এই অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে তাকে সেবা দেওয়া, তার সাথে ভালো আচরণ করা। কিন্তু অনেক সময় দেখবেন যে এরা টাকা পয়সা খরচ করতে চায় না, কেঁদে দিতে পারবে, পরে দুঃখে দুঃখে, পরের ব্যথায় ব্যথিত হয়ে
সে চোখ দিয়ে পানি ফেলতে পারবে, কিন্তু সে অ্যাভারেজ মাইন্ডেড, তার নিজের থেকে কিন্তু টাকা সে খরচ করতে চাইবে না, এবং অন্যের থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য সে কান্নাকাটি করে, অন্যের থেকে ভালোবাসা আদায় করার জন্য সে কান্নাকাটি করে। তাহলে এইগুলো সব তার ইমোশনাল রিয়াকশন, এগুলো তার ইমোশনাল কনস্টিটিউশন। সে একা থাকতে ভয় পায়, ফিয়ার অফ বিং অ্যালোন। সে যখন একা থাকে প্রচন্ড ভয় থাকে, তার ভূতের ভয় থাকে, তার জিনের ভয় থাকে, অন্ধকারের ভয় থাকে। সেক্ষেত্রে তাহলে আমরা পালসেটিলার ইমোশনাল যে রিয়াকশন সেটা আমরা এইভাবে পেয়ে যাব। অপরদিকে ন্যাপথলিনের রোগীর ক্ষেত্রে তার মেন্টাল অ্যান্ড ইমোশনাল কনস্টিটিউশন কি পাবো? ন্যাপথলিনের রোগীর ক্ষেত্রে দেখবেন সে রেজার্ভ টাইপের হয়। কেমন হয়? সে ইন্ট্রোভার্টেড টাইপের হয়, রিজার্ভ মাইন্ডের হয়। কেন হয়? তার সাইলেন্ট গ্রিভ থাকে। কি থাকে? সাইলেন্ট গ্রিভ থাকে। সে নিজেকে প্রেজেন্ট করতে চায় না, একাকী নিরিবিলি নির্জন স্থানে থাকতে চায়। যদি তার মেন্টাল স্ট্রেস খুব বেশি থাকে, যদি তার দুঃখ কষ্ট যন্ত্রণা খুব বেশি থাকে, দেখবেন সে চুপচাপ আছে। ইমোশনাল রিঅ্যাকশনে আমরা যেটা পাবো যে ডিপ সিটেড স্যাডনেস থাকবে, ডিপ সিটেড স্যাডনেস, ডিপ সিটেড গ্রিভ থাকবে। এটা কেন থাকবে? অতীতে কারো দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে, অতীতে তার সংসার জীবন ভালো ছিল, কিন্তু দেখা গেছে কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এরপর থেকে তাকে ভুলতে পারে না, এরপর থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, ওখান থেকে সে কোন রকম বের হতে পারতেছে না। তার সাথে আপনি সহানুভূতি প্রকাশ করতে গেলে, তার প্রতি অনুভূতি মানে ভালোবাসা দেখাতে গেলে সে বিরক্তি ফিল করতে থাকবে, এবং সে একাকী নিরিবিলি নির্জন স্থানে থাকলেও ভিতরটা মনে হয় ফেটে যায়, কষ্টে বিদীর্ণ হয়ে যাচ্ছে, অথচ তার চোখ দিয়ে পানি আসতেছে না। ভিতরে এত বেশি কষ্ট পুঞ্জীভূত আছে যে ভিতর হাহাকার হয়ে যাচ্ছে, অথচ সে চোখ দিয়ে পানি ফেলবে, সে চোখ দিয়ে পানি ফেলতে পারতেছে না, চোখ দিয়ে পানি আসতেছে না। এর কেন হয়? অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। যখন আপনি দেখবেন কোন মানুষ অল্প শোক পায়, তখন সে হয়তো অনেক কান্নাকাটি করে, কিন্তু বেশি শোক পাওয়ার কারণে দেখবেন তার চোখে পানি আসে না, একেবারে পাথরের মতো হয়ে যায়। এগুলো সব কিন্তু তার ইমোশনাল রিয়াকশন, এগুলো সব তার ইমোশনাল কনস্টিটিউশন। এই ক্ষেত্রে আমরা তাহলে অন্যান্য সিমটম ছাড়াই এই মেন্টাল এন্ড ইমোশনাল সিমটম নিয়েও কিন্তু মেডিসিন সিলেকশন করতে পারবো, তাই না? অপরদিকে সালফারের পেশেন্ট, এরা হাইলি ইন্টেলেকচুয়াল হয়, অতিমাত্রায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বুদ্ধিদীপ্ত হয়ে থাকে, ফিলোসফিক্যাল থটস তাদের থাকে। সেই ফিলোসফিক্যাল থটসটা কেমন? ফলস ফিলোসফিক্যাল থটস, ভ্রান্ত দর্শন থাকে। অনেক কিছুই সে চিন্তা করে, অনেক কিছুই ভাবে, মেকিং মেনি প্ল্যানস, অনেক কিছু সে প্ল্যান করে, পরিকল্পনা করে, কিন্তু অনেক সময় সে বাস্তবে রূপ দিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা মেন্টাল ট্রেটসে, মেন্টাল কনস্টিটিউশনে অথবা আইডিয়ালিস্টিক কনস্টিটিউশনে, ইন্টেলেকচুয়াল কনস্টিটিউশনে আমরা সালফারকে যেতে পারবো। যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এবং আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কিনা? না স্যার। ওকে, আলোচনা বুঝতে কষ্ট না হলে ইনশাল্লাহ
তাহলে সার্থক। আর আলোচনা বুঝতে কষ্ট হলো তো আমার আলোচনা তাহলে ব্যর্থ। এনিওয়ে, তাহলে আমরা প্রত্যেকটা মেডিসিনের তার ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল কনস্টিটিউশন কেমন থাকবে সেগুলো আমাদের জেনে নিতে হবে। যেমন আর্সেনিকের পেশেন্ট, তো আর্সেনিকের পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি যে এরা ফাস্টিডিয়াস কনস্টিটিউশন হয়। কি হয় না? দ্য অ্যাংশাস এন্ড ফাস্টিডিয়াস কনস্টিটিউশন এক্সট্রিমলি, তাদের মধ্যে যে পারফেকশনিজম থাকে, এক্সট্রিমলি কি থাকে? পারফেকশনিজম, যে কোন কাজ, কোন মানুষ কোন কাজ করে দিয়ে গেছে, কিন্তু আর্সেনিকের রোগী হওয়ার কারণে এই কাজ যথাযথভাবে হয় নাই, পরিপূর্ণতা পায় নাই, সেটা দৌড় ধরা, খুদ ধরা, তার মধ্যে খুঁতখুঁতে ভাব থাকা, এটা কিন্তু আমরা আর্সেনিকের পেশেন্টদের ক্ষেত্রে দেখি। তাহলে এটা তার মেন্টাল কনস্টিটিউশন না, এটা তার ইমোশনাল রিঅ্যাকশন কেমন থাকবে? ইমোশনাল রিঅ্যাকশনটা থাকবে যে প্রচন্ড মাত্রায় অস্থিরতা দেখা দিবে, ইন্টেন্স ফিলিংস অফ রেস্টলেসনেস এন্ড ইনসিকিউরিটি। দেখবেন আর্সেনিকের রোগী যদি কেউ হয়ে থাকে, সে একা কোথাও যেতে চাইবে না, তার মধ্যে একটা নিরাপত্তাহীনতা তার মধ্যে কাজ করতে থাকবে, অস্থিরতা তার মধ্যে কাজ করতে থাকবে, প্রচুর পরিমাণে তার অস্থিরতার অনুভূতি আপনি দেখবেন, সেটা ফিজিক্যালি, মেন্টালি উভয় ভাবে আপনি এটা দেখবেন। বিশেষ করে মেন্টাল রেস্টলেসনেস তার মধ্যে বেশি থাকে, তার মধ্যে ইনসিকিউরিটি থাকে, সে কোথাও যেতে চাইলে তার সাথে কোনো মানুষ থাকা চাই, এবং শক্তি সামর্থ্য যার আছে, হেলদি কোন মানুষকে বডিগার্ড হিসেবে দিতে চাই, তার সহযোগী হিসেবে এসে রাখতে চাই। সেই ক্ষেত্রে তার ইমোশনাল রিঅ্যাকশনটা এমন থাকবে যে ইনসিকিউরিটি থাকবে, রেস্টলেসনেস থাকবে, অপরদিকে মৃত্যুর ভয় থাকবে, কি থাকবে? ফিয়ার অফ ডেথ থাকবে, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ইলনেস। সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এটা আর্সেনিকের ইমোশনাল কনস্টিটিউশন। তাহলে ইমোশনাল কনস্টিটিউশন থেকে, মেন্টাল কনস্টিটিউশন থেকে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন। যেমন কোন রোগী কোন ডিজিজে আক্রান্ত হয়েছে, এ পারসন হু ইজ কনস্ট্যান্টলি অ্যাংশাস অ্যাবাউট দেয়ার হেলথ, তার স্বাস্থ্য সম্বন্ধে দেখবেন যে উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এগুলো আছে। এখন সে সিমটম দেখতে চাই, লক্ষণগুলো দেখতে চাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? চেক করতে থাকে যে তার প্রেশার ঠিক আছে কিনা, তার পালস ঠিক আছে কিনা, তার কোন রোগ লক্ষণ হয়েছে কিনা, এই বিষয়ে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা। এগুলো কিন্তু আমরা কোনো পেশেন্টের যদি দেখি অপর দিকে তার ফাস্টিডিয়াস থাকে, there may be fastidious about cleanliness and order of losing sleep or minor concern. হেলথ কমপ্লেইন্টস এর ক্ষেত্রে আপনি দেখবেন যে সে এতটাই অস্থির হয়ে যায়, এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে খুঁতখুঁতে ভাব থাকে, তার আশেপাশে কি হচ্ছে, গন্ধ আছে কিনা, হ্যাঁ, সে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যে তার ম্যানিয়া, তার যে ফাস্টিডিয়াসনেস, এটা কাজ করতে থাকে। হেলথ কমপ্লেইন্টস আমরা যেটা দেখবো যে ডাইজেস্টিভ প্রবলেম তা দেখা দিচ্ছে। কোন রোগী দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন হাঁটতে গিয়ে নর্দমার দুর্গন্ধ নাকে আসলো, এই নর্দমার দুর্গন্ধ নাকে আসার ফলে কি হলো, তার বমি হয়ে যাচ্ছে অথবা বমি ভাব দেখা দিচ্ছে, তার ডাইজেস্টিভ প্রবলেমস তৈরি হয়েছে, ডিস্টারবেন্স দেখা দিচ্ছে, হয়তো বাসায় গিয়ে তার বমি শুরু হয়ে গেছে, অথবা যে খাবার খেয়েছে সেটার প্রতি অভক্তি, অরুচি, অনীহা ছিল, সেটা তার পছন্দ হয় নাই, সেই ক্ষেত্রেও দেখবেন তার পেটের পীড়া দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে আপনি আর্সেনিকের কথা আপনি চিন্তা করবেন, এই ক্ষেত্রে আর্সেনিকের কথা আমরা চিন্তা করব। এখন জেনেটিক অথবা হেরিডিটারি কনস্টিটিউশন আমরা যখন দেখব যে তার বংশে তার কি রোগ আছে, তার ফ্যামিলি হিস্ট্রিতে ইনহেরিটেড কন্ডিশন
ইনহেরিটেড ট্রেইটসে কি পাবো? তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে যদি স্পেসিফিক কোনো ডিজিজ থাকে, হতে পারে তার হার্টের সমস্যা, হতে পারে তার ডায়াবেটিসের সমস্যা, হতে পারে অটো ইমিউন কোনো ডিসঅর্ডার, হতে পারে তার ক্যান্সার, হতে পারে তার স্কিন কমপ্লেইন্স, স্কিন ডিজিজ, হতে পারে তার রেমেডি কমপ্লেইন্স, XYZ রোগের নামে যে কোনো ফ্যামিলি হিস্ট্রি যে কোনো রোগ থাকলে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে জেনেটিক অ্যান্ড হেরিডিটারি কনস্টিটিউশনে যেই রোগের ডিসপোজিশন থাকবে, সাসেপ্টিবিলিটি থাকবে, তাহলে সেটার গুরুত্ব অত্যন্ত বেশি। এটার গুরুত্ব কি অনেক বেশি না? অনেক বেশি। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে আমরা কি পাবো? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে যদি বংশে দেখবেন কারো চুল আপনার সোনালী কালারের, অথবা কারো চোখ একটু ঘোলা, এটা যদি বংশগত হয়ে থাকে, পার্সোনাল ট্রেইটসে আমরা যদি দেখি এমন জেনেটিক্সে যে কেউ খাটো বা বেটে প্রকৃতির, অথবা আরেকটা শব্দ আছে এটাকে স্ট্র্যান্ড বলে, আরেকটা হলো ডরফিস কনস্টিটিউশনের। যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি দেখি বামন আকৃতির কোন রোগী আছে, বামন আকৃতির অথবা বেটে খাটো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে জেনেটিক্সে এবং হেরিডিটারি কনস্টিটিউশন কিন্তু ইম্পর্টেন্ট। তার চোখের কালার কেমন, তার হাইট কেমন, তার বডি স্ট্রাকচার কেমন, তাই না, তার উচ্চতা কেমন, এগুলো ইম্পর্টেন্ট। অথবা ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা যদি ডিপ্রেশন আছে, কোনো পেশেন্ট যদি ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটি থাকে, তাহলে তাদের সন্তানদের উপরও এগুলো প্রভাব পড়বে। এই জন্য আমরা একজন শিশুকে চিকিৎসা করতে গেলে ওই মায়ের হিস্ট্রি দিতে হয় যে গর্ভকালীন সময়ে আপনার কি কি রোগ ছিল, অথবা মানসিক অবস্থা কেমন ছিল। এই মানসিক অবস্থার উপরে ডিপেন্ড করে কিন্তু মেডিসিন সিলেকশন করে থাকি। তাহলে জেনেটিক্সে ইনহেরিটারি অথবা হেরিডিটারি কনস্টিটিউশনে আমরা যদি দেখি এমন যে মা দুশ্চিন্তাগ্রস্ত ছিল, বাবা দুশ্চিন্তাগ্রস্ত ছিল, এখন এটা সন্তানের উপর প্রভাব পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে তার রোগ লক্ষণও কিন্তু এই দুশ্চিন্তা, উৎকণ্ঠ, উদ্বিগ্নতা অথবা ডিপ্রেশন, মেলানকলিক একটা কন্ডিশন, অ্যাংজাইটি হিস্ট্রি মায়ের থেকে অথবা বাপের থেকে পাচ্ছেন। তারপর ওই সন্তানের চিকিৎসাও কিন্তু এইভাবে করতে হবে। দেখবেন ওই সন্তান আপনি এই ধাতুগত বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে। রোগ কি হয়েছে এটা ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। অথবা বংশে অনেক ক্রনিক কোনো ডিজিজ আছে, হতে পারে সেটা অ্যাজমা, হতে পারে সেটা আর্থ্রাইটিস, হতে পারে সেটা ক্যান্সার, হতে পারে সেটা ডায়াবেটিস, অথবা XYZ রোগের নামে যে কোনো সমস্যা, তারা এই হেলথ ইস্যু অথবা ক্রনিক যে ডিজিজ সেটা রিকারেন্ট করতেছে কিনা। কোনো পেশেন্টের রোগ যখন রিকারেন্ট করতে থাকে, তার ফ্যামিলি হিস্ট্রিতে দেখবেন নিশ্চয়ই তার জটিলতা আছে। এই জটিলতার ফলে, এই ক্রনিক ডিজিজ থাকার ফলে দেখা যাচ্ছে আপনি ওই রোগীকে সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন দেওয়ার পরও তাকে ভালো করা যাচ্ছে না। অথবা বংশে যদি এমন রোগী পান যে বাবা মা দুর্বল, তো বাবা মা যদি দুর্বল হয়ে থাকে, তাদের ঔরজাত সন্তান তারা কি অনেক বেশি সবল হবে নাকি? অনেক বেশি সবল হবে না না। তাহলে উইক ইমিউন সিস্টেম অথবা ক্রনিক কোন ডিজিজে বাবা মা সাফার করতেছে, অথবা বংশানুক্রমিক ভাবেই দেখা গেছে তার বাবা মা দুর্বল, এখন সন্তানও দুর্বল, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ফ্যামিলি হিস্ট্রিতে কার কোন কোন ডিজিজ ছিল বাবা মা থেকে শুরু করে কয়েক পুরুষের হিস্ট্রি দিতে হবে। তারপর ওই সন্তানকে আপনি এই জেনেটিক আর হেরিডিটারি কনস্টিটিউশন দেখে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন। সম্মানিত চিকিৎসকবৃন্দ, এখন হেরিডিটারি কনস্টিটিউশন অথবা জেনেটিক of skin complaints like eczema, psoriasis or skin eruption, etc. etc. এখন এটা হলো ফ্যামিলি হিস্ট্রি নিলেন। এখন
তার পার্সোনাল হিস্ট্রিতে জানতে পারলেন হি ইজ ভেরি ইন্টেলেকচুয়াল। পার্সোনাল হিস্ট্রি জানলেন সে খুব বেশি বুদ্ধিদীপ্ত, অথবা তার বাবা মাও কিন্তু ইনহেরিটেন্সে হিস্ট্রি নিলেন, সে যেমন বুদ্ধিদীপ্ত তার বাবা মাও বুদ্ধিদীপ্ত। তাহলে এই যে ফ্যামিলি হিস্ট্রি জানলেন, যে তার ব্যাকগ্রাউন্ড জানছেন, এখন তার পার্সোনাল হিস্ট্রিতে আপনি জানবেন যে ফিলোসফিক্যাল থিঙ্কিং আছে কিনা, ফিলোসফিক্যাল থটস তার আছে কিনা, তার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি হাই লেভেলের আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আপনি এতটুকু হিস্ট্রি নিয়েও কিন্তু আপনি সালফারকে চিন্তা করতে পারবেন। অপরদিকে তার হেলথ প্রিডিসপোজিশন কি থাকবে, তার ডাইজেস্টিভ ডিস্টারবেন্স দেখা দিবে। কেন দেখা দিবে? এই যে স্কিন ডিজিজ দেখা দিয়েছিল, এই স্কিন ডিজিজ বাবা মা, অপরদিকে বাবা মা থেকে সে নিজে আক্রান্ত হওয়া। এখন সে যখন নিজে আক্রান্ত হয়েছে, এই ডিজিজকে তথাকথিত আরোগ্যের নামে সেটাকে সাবসাইড করা হয়েছে, সাপ্রেস করা হয়েছে। এই ক্রনিক স্কিন ডিজিজে সে নিজে সাফার করতেছে, বংশ আছে। এখন সে যখন নিজে এই স্কিন এরাপশনকে সাপ্রেস করতেছে, সাবসাইড করতেছে, তখন তার পেটের পীড়া দেখা দিচ্ছে, অথবা তার হাঁপানি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিচ্ছে, অ্যাজমাটিক প্রবলেম দেখা দিচ্ছে, অথবা সে মেন্টালি অত্যন্ত রেস্টলেস, অথবা তার রাগ খুব বেশি, অত্যন্ত রাগান্বিত, অথবা সে ইম্প্যাশন, ধৈর্যহীন। আপনি এই ফ্যামিলি হিস্ট্রি, তার পার্সোনাল হিস্ট্রি দেখেই আপনি সালফারকে সিলেকশন করতে পারবেন। এত হিস্ট্রি দেখে কি আপনি সালফারকে সিলেকশন করতে পারবেন না? পারবেন। যদি ফ্যামিলি হিস্ট্রিতে এমন থাকে যে কারো অ্যাসিডিটি আছে, এটা মায়ের যদি অ্যাসিডিটি থাকে আর কোন সন্তান ব্রেস্ট ফিডিং করে, তাহলে ওই মা থেকে এই সন্তান প্রভাবিত হতে পারে, এই সন্তান আক্রান্ত হতে পারে, তাই না? অপরদিকে তার হেলথ প্রিডিসপোজিশন কেমন থাকবে, যে ক্রনিক সে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমে সাফার করতেছে, হতে পারে সেটা তার পেট ফেঁপে যাওয়া, ফ্ল্যাটুলেন্স দেখা দেওয়া, কনস্টিপেশন দেখা দেওয়া, অথবা লিভারের সমস্যা দেখা দেওয়া, অথবা উইকনেস অফ লিভারের যে দুর্বলতা সেটা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করবেন। আর যদি তার ফিজিক্যাল কিছু সিমটম পান, সেটা তো তাহলে সেক্ষেত্রে সময় সোহাগা, তাই না? সাপোজ কোন ন্যাপটামিয়ার রোগী, এখন এই সন্তান সে ন্যাপটামিয়ার কিভাবে হলো, আপনি ফ্যামিলি হিস্ট্রি নেন, এ ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন, এ ফ্যামিলি হিস্ট্রি অফ গ্রিফ, এ ফ্যামিলি হিস্ট্রি অফ ইমোশনাল ট্রমা। যদি তার ইমোশনাল ট্রমা থাকে, তার গ্রিফ থাকে, সাইলেন্ট গ্রিফ থাকে, তার ডিপ্রেশন থাকে, মেলানকলিক একটা মুড থাকে ফ্যামিলি হিস্ট্রিতে, তাহলে তাদের সন্তানও কিন্তু দেখবেন মন মরা হয়ে থাকে, বিষণ্ণ বিমর্ষ হয়ে থাকে, তার ভালো লাগে না, মানুষের সাথে মিশতে চায় না, দেরিতে কথা বলতে শিখে, দেরিতে হাঁটতে শিখে, নিজেকে এক্সপ্রেস করতে পারে না, রিজার্ভ মাইন্ডেড হয়ে যায়। আপনি অবশ্যই সেই ক্ষেত্রে একবার এই ফ্যামিলি হিস্ট্রি জেনেই, তার এই কনস্টিটিউশন জেনে আপনি ন্যাপটামিয়ারকে সিলেকশন করতে পারবেন। আমি আপনাদের সামনে যে বইটি ইনশাআল্লাহ নিয়ে আসবো, এটা একটি ইউনিক বই হবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আর্সেনিকের রোগীদের ক্ষেত্রেও আমি বলেছি, ফ্যামিলি হিস্ট্রিতে যদি দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা থাকে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে, তো এগুলো তাদের সন্তানদের উপরে প্রভাব পড়বে। যদি সে নিজে ভীত সন্ত্রস্ত হয়, নিজের উৎকণ্ঠা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত কাটায়, এগুলো তার সন্তানদের উপরও এটা প্রভাব পড়বে, তাই না? যখন সে বিশেষ করে গর্ভবতী থাকে, গর্ভকালীন সময়ে অবশ্যই মা যদি রোগমুক্ত থাকে, তাহলে সন্তানও রোগমুক্ত থাকে। তাহলে আমরা কিভাবে
হেরিডিটারি কনস্টিটিউশন অথবা জেনেটিক কনস্টিটিউশন, এগুলো কিভাবে জানতে পারবো এবং রিমেডি সিলেকশন আমরা কিভাবে করব, ফ্যামিলি হিস্ট্রি, তাহলে কার কি কোন রোগ আছে সে বিষয় A to Z কিন্তু এটা জানা, তাই না? জেনেই তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারবো। এখন আমরা যত প্রকার কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশনের মধ্যে আমরা বেশ কিছু কনস্টিটিউশন পাবো, সেটা রবিন মার্ফি রেপার্টরিতে, বেশ কিছু কনস্টিটিউশন পাবো। একটু আমরা সামনে আসি। যদি কোনো পেশেন্ট তার কনস্টিটিউশন এমন হয়, অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশন, এটা জটিল একটা সাবজেক্ট, জটিল টপিক। তো এখন অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশন সেটা আবার কি? আপনি ফিজিক্যাল কন্ডিশনে পাবেন যে এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্যাট, তাহলে অতিরিক্ত চর্বি থাকবে কোথায়? বিশেষ করে তার পেটে, স্পেশালি অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন, থাইস, হিপস অর ওভারঅল বডি, সমস্ত শরীরেই দেখবেন যে অনেক বেশি মাংস আছে, তাই না? এই রোগীদের ক্ষেত্রে অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে আপনি ক্যারেক্টারিস্টিক্স যেটা পাবেন, ক্যারেক্টারিস্টিক্স সেটা কি পাবেন? এদের ক্ষেত্রে এনার্জি কম থাকবে, লো এনার্জি লেভেল থাকবে এবং সহজেই ক্লান্ত হয়ে যাবে, ইজিলি তারা টায়ার্ড থাকবে, ইজিলি ফ্যাটিক থাকবে। ডায়াবেটিসের মতো বিভিন্ন ধরনের সমস্যা তা দেখা দেবে, ডায়াবেটিস অথবা হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোটেনশন, এগুলো থাকবে। তাহলে ইমোশনাল কন্ডিশনে কি পাবো? ইমোশনাল কন্ডিশনে পাবো যে অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে ইমোশনাল কন্ডিশন, যেমন সে মিষ্টি খাওয়ার অদম্য স্পৃহা তার মধ্যে দেখা দিবে, অথবা তার অ্যাংজাইটি দেখা দিবে, তার ফ্রাস্ট্রেশন থাকবে। অ্যাডিপোস টিস্যু ইনক্রিজের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে? ক্যালকেরেটাম আছে, ক্যাপসিকাম আছে, ফেরামেট আছে, গ্রাফাইটিস আছে, ফাইটোলাক্টা আছে, আর্সেনিক অ্যালবাম আছে, ক্যালিকার্ব আছে, লাইকোপোডিয়াম আছে, পালসিটিলা আছে, থোজ আছে। এখন এতগুলো মেডিসিনকে আপনি কিভাবে স্বতন্ত্র করবেন? আপনি ক্যালকেরেটাম এই রোগীদের ক্ষেত্রে যেটা দেখবেন, যারা সুন্দর চেহারার অধিকারী, থলথলে দেহের অধিকারী, suited to individuals who are hair or flabby, easily tired and often chilly, যারা শীতকাতর হবে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, যারা থলথলে দেহের অধিকারী হবে, সুন্দর চেহারার অধিকারী হবে, এই কনস্টিটিউশন দেখে আপনি অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশন ধরে নেবেন। তাহলে অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশনের এই অবস্থা দেখে আপনি ক্যালকেরাকাপকে কি করবেন? সিলেকশন করবেন। এখন কি সিম্পটম কি পাবেন? অ্যাডিপোস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশনের পেশেন্টদের মধ্যে, ক্যালকেরাকাপের পেশেন্টদের মধ্যে আপনি কি দেখবেন? কি সিম্পটম? যে স্লো মেটাবলিজম থাকবে, এক্সেসিভ সোয়েটিং থাকবে, বিশেষ করে তার মাথার পিছন সাইডে ডিম খাওয়ার অদম্য স্পৃহা থাকবে এবং দিন দিন সে মোটা হতে থাকবে, টেন্ডেন্সি টু গেইন ওয়েট ইজিলি, স্পেশালি অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন, তার পেটে ইনভার্টেড সসা, পড়ায় উল্টা পেটের মতো বিশাল পেট ফোটা থাকবে। ফর এক্সাম্পল, এ পারসন অর এ পেশেন্ট with a sedentary lifestyle who gains weight despite eating moderately, দেখবেন ক্যালকেরেকার রোগী যতই সে কম খাবার খাক না কেন and feels cold easily, a person or a patient with a sedentary lifestyle who gains weight despite eating moderately
and feels cold easily. তাহলে ক্যালকাটা কার্বের রোগীর ক্ষেত্রে দেখবেন তাদের লাইফস্টাইল বসে বসে দিন কাটানো, কোনো কায়িক পরিশ্রম করতে হয় না, যারা বসে বসে দিন কাটায়, অথচ সে এই বসে বসে দিন কাটায় এবং মোটা হতে থাকে, বসে বসে দিন কাটায় এবং মোটা হতে থাকে, এবং খায় সে পরিমাণে অল্প, খুব মডারেটলি সে ইটিং করে, তারপরও সে মোটা হয়ে যায়, মোটা হওয়ার প্রবণতা থাকে এবং সহজে ঠান্ডা লেগে যায়। তাহলে এই রোগীকে আপনি অবশ্যই ক্যালকাটা কার্বকে চিন্তা করবেন, এই রোগীকে অবশ্যই ক্যালকাটা কার্ব অ্যাপ্লাই করবেন। ক্যাপসিকামের রোগীকে আপনি কিভাবে চিনবেন? তার কনস্টিটিউশন কি? ক্যাপসিকাম constitution best for individuals who are sluggish, lack energy, and have a tendency to be homesick. তাহলে ক্যাপসিকামের পেশেন্টদের ক্ষেত্রে তার কনস্টিটিউশন দেখবেন, যারা ধীর প্রকৃতির, যারা মন্থর গতি, ধীর প্রকৃতির যারা, এবং যাদের এনার্জি কম থাকে এবং বাড়িতে থাকার একটা প্রবণতা থাকে, বাড়িতে থাকতে চাই, হোম সিকনেস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাপসিকামকে চিন্তা করবেন। কি সিমটম কি পাবেন? কি সিমটম পাবেন? অবেসিটি, মোটা, মোটা হওয়া, অবেসিটি উইথ ক্রাভিং ফর স্পাইসি ফুড। তাহলে মোটা, অপরদিকে তার স্পাইসি ফুড, তার অদম্য স্পৃহা থাকবে। আর ক্যালকাটা কার্বে থাকবে ডিম, স্পৃহা থাকবে কিসে? ডিমে, ডিম খেতে চাইবে। আর ক্যাপসিকাম খেতে চাইবে মশলা জাতীয় খাবার, অপরদিকে সে মোটা হয়ে যাবে। অ্যাভারশন টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই মোটা হওয়ার কারণে কি হবে? তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটার প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি এটা থাকবে। অ্যান্ড এ টেন্ডেন্সি টু ফিল কোল্ড বাট ডিসলাইক কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা লাগার যে প্রবণতা এটা থাকবে, কিন্তু ঠান্ডা পানি, সরি, এ টেন্ডেন্সি টু ফিল কোল্ড, ঠান্ডা, এটা তার প্রবণতা আছে, ঠান্ডা পেতে চাই, কিন্তু কোল্ড ড্রিঙ্কস ডিসলাইক করে। এবং ক্যাপসিকামের রোগী কিন্তু গরম কাতর হয়, আবার কিছু রোগী শীত কাতর পাবেন। এখন এক্সাম্পল যদি এমন আমরা দেই যে any patient or someone or somebody, somehow, someone who avoids exercise, loves spicy foods, and gain weight due to lack of activity, we have to think ক্যাপসিকাম। তাহলে কোন রোগীর ক্ষেত্রে আপনি দেখবেন যে সে এক্সারসাইজ করতে চায় না, সে ব্যায়াম এড়িয়ে চলতে চায়, ব্যায়াম করতে চায় না, অথচ স্পাইসি ফুড সে ডিজায়ার করে এবং অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। কেন মোটা হয়ে যাচ্ছে? তার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই, শারীরিক তার পরিশ্রম নাই, শারীরিক পরিশ্রম করতে হয় না। এমন তো অবস্থায় আপনি এই রোগীকে ক্যাপসিকাম অ্যাপ্লাই করবেন। ফেরামেট কখন অ্যাপ্লাই করবেন? এখন ফেরামেটও কিন্তু অ্যাডিকুয়াস টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশনের ক্ষেত্রে ফেরামেট খুব চমৎকার, কিন্তু তাদের কনস্টিটিউশন কেমন থাকবে? সুইটেড ফর ইন্ডিভিজুয়ালস হু আর অ্যানিমিক, হু আর উইক or prone to palpitation, যারা দেখবেন যে রক্ত শূন্য, শরীরে রক্ত নাই, যাদের শরীরে রক্ত থাকে না, দুর্বল প্রকৃতির এবং প্যালপিটেশন দেখা দেয়, অথচ সে মোটা সোটা, অথচ সে মোটা সোটা, অ্যাডিকুয়াস টিস্যু ইনক্রিজড কনস্টিটিউশনের। কি সিমটম পাবেন? কি সিমটম কি পাবেন? তার মোটা সোটা দেহ, ওয়েট গেইন পাবেন despite an active lifestyle। তাহলে অ্যাক্টিভ লাইফস্টাইল থাকার ফলেও দেখবেন যে ওয়েট গেইন করতেছে, অথচ তার কমপ্লেক্সন, পেইন কমপ্লেক্সন দেখা দিচ্ছে, ফ্যাকাশে চেহারা, and a tendency to feel breathless with exertion। যখন পরিশ্রম করতেছে, এই পরিশ্রম সহ দেখবেন যে তার শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা তার মধ্যে তৈরি হচ্ছে, কম দেখা দিচ্ছে। তাহলে আপনি এই ক্ষেত্রে ফেরামেটের কথা চিন্তা করবেন। এই ক্ষেত্রে কি করবেন? ফেরামেটের কথা চিন্তা করবেন।
গ্রাফাইটিসের অ্যাডিপোস টিস্যু ইনক্রিজের ক্ষেত্রে আপনি দেখবেন যারা সহজেই মোটা হয়ে যায়, যারা শীতার্থ থাকে, who are obese, who are chilly and have a sluggish metabolism, কি সিমটম পাবেন? টেন্ডেন্সি টু ডেভেলপ ড্রাই, rough skin, constipation and a strong craving for sweet। তাহলে মিষ্টি খাওয়ার যে প্রবণতা, এটা আমরা গ্রাফাইটিসে ব্যবহার কম মিষ্টি খাই, আপনার কোষ্ঠিকামে কোষ্ঠবদ্ধতা থাকবে এবং স্কিনটা থাকবে রাফ থাকবে, খসখসে থাকবে, অমসৃণ থাকবে, মোটা থাকবে, হার্ড, তার পেশি তন্তু কি থাকবে? হার্ড থাকবে, ড্রাই থাকবে, শুষ্ক থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই গ্রাফাইটিসকে আপনি চিন্তা করবেন someone with persistent constipation, obesity and dry cracky skin on the hands or feet, we have to think গ্রাফাইটিস। তাহলে আমি এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পল someone with persistent constipation, obesity and dry or cracky skin on the hands or feet, we have to think গ্রাফাইটিস। কি আমার আলোচনা কি দুর্বোধ্য মনে হচ্ছে আপনাদের কাছে? এখন আসি, না স্যার বলেন স্যার। জি, অ্যালকোহলিক কনস্টিটিউশন। এখন অ্যালকোহলিক কনস্টিটিউশন বলতে আমরা জানি যে যারা মদে রেকর্ড হচ্ছে কি? রেকর্ড হচ্ছে মনে হয়, সম্ভবত রেকর্ড হচ্ছে। রেকর্ডটা গ্রুপে অ্যালকোহলিক কনস্টিটিউশন রেকর্ড করতে as a constitution or predisposition in individuals who are prone to alcohol abuse or dependency। দেখবেন যারা অ্যালকোহল পান করতে অভ্যস্ত, যাদের মধ্যে অ্যালকোহল পান করার অদম্য স্পৃহা, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এরা অ্যালকোহলিক কনস্টিটিউশনের হয়ে যায়। এখন যদি কোনো পেশেন্ট অ্যালকোহলিক কনস্টিটিউশনের পেশেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ক্যারেক্টারিস্টিক্স কি পাবেন? অ্যালকোহলিক কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে তার ফিচার কি দেখবেন? তার ক্যারেক্টারিস্টিক্স কি দেখবেন? এদের লিভার দুর্বল হয়ে যাবে, উইকনেস ইন দ্য লিভার অর ডাইজেস্টিভ সিস্টেম। যেগুলো যারা মদ, তাড়ি, গাঁজা, ফেন্সিডিল, এই ইয়াবা, এই নেশা করতে করতে, অ্যালকোহল পান করতে করতে পাকস্থলী হয়ে যায় দুর্বল, লিভার হয়ে যায় দুর্বল, তাদের ডাইজেস্টিভ সিস্টেম হয়ে যায় দুর্বল, তখন আর কিছু খেতে ভালো লাগে না, তাই না? এবং লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার একটা সাসেপ্টিবিলিটি তাদের মধ্যে থাকে। সাসেপ্টিবিলিটি টু লিভার ডিজিজ such as cirrhosis of the liver or fatty liver, তাই না? যখন আপনি অ্যালকোহলিক কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন যে তার লিভার আক্রান্ত হচ্ছে, সে সিরোসিস আক্রান্ত হচ্ছে, সিরোসিস অফ দ্য লিভার অথবা ফ্যাটি লিভার আক্রান্ত হচ্ছে, অথবা দেখা গেছে যে এই অ্যালকোহল পান করার অদম্য স্পৃহা এখনো রয়ে গেছে। আপনি ওই রোগীকে কখনোই অ্যালকোহল বর্জন করতে না পারলে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তাকে ভালো করতে পারবেন না। এখন মেন্টাল অ্যান্ড ইমোশনাল ফিচার কি দেখবেন? মেন্টাল অ্যান্ড ইমোশনাল ট্রেটস কি পাবেন? ইমোশনাল ইনস্টেবিলিটি, ডিপ্রেশন আর অ্যাংজাইটি দেখবেন, হতাশা, নিরাশা, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা এবং সে স্থির থাকতে না পারা, স্টেবল থাকতে না পারা। আপনি অবশ্যই তখন মেডিসিন গুলোর কথা চিন্তা করবেন, কোন কোন মেডিসিন আসতে পারে, এবং তার ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি পাবেন, সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স আপনি দেখবেন যে সে ভাঙচুর করতেছে। যখন দেখবেন লিভার দুর্বল হয়ে যাচ্ছে, পাকস্থলীর পীড়া দেখা দিচ্ছে, অথবা বিভিন্ন রোগে জর্জরিত, তখন মেজাজ খিটখির হয়ে যাবে, ধ্বংস করবে। যারা মদ খায়, মদ খেয়ে, গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, অ্যালকোহল খেয়ে, স্ত্রীকে এসে বেদম প্রহার করে, তাই না? ভাঙচুর করতে থাকে এবং আবল তাবল বকতে থাকে, থাকে কিনা? তাকে হ্যাঁ 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 আবুল তাবুল নিজেকে সে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? আবার যখন এই প্রতিক্রিয়াটা যখন কম থাকে, মুড যখন সুইং হতে থাকে, যখন সে সুস্থ মস্তিষ্কের হয়, এখন সে নেশাগ্রস্ত অবস্থায় নাই, অ্যালকোহলের যে প্রভাব
ওই কিছু সময় বা কিছুদিন পরে সে অ্যালকোহল হয়তো খাচ্ছে না, তো ওই সময় তার মুড সুইং হওয়ার কারণে তখন স্ত্রীর কাছে আবার সে মাপ চাই যে আসলে আমি তোমাকে তো অনেক অত্যাচার করেছি, আমি মাপ চাই, হ্যাঁ আমি ক্ষমা চাই, আমার মাফ করে দাও। আপনি অনেক পেশেন্টকে পাবেন যে যারা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এই ধরনের অ্যালকোহল মদ্যজাতীয় উপযুক্ত কিছু পান করার ফলে মেন্টালি ফিজিক্যালি তাদেরকে সব ধ্বংস করে দিয়েছে, তাই না? একটা পর্যায়ে তখন সে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে যে সারা জীবন তো আমি অনেক পাপ করেছি, তাই না? মুড সুইং হওয়ার ফলে তখন সে চলে আসে ধর্মের দিকে। এমন পেশেন্ট আমরা পাই না? এমন পেশেন্ট আমরা পাই। এখন এই অ্যালকোহলিক কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে মায়াজমেটিক ইনফ্লুয়েন্সটা কেমন হবে? মায়াজমেটিক ইনফ্লুয়েন্সটা কেমন হবে? যদি কিনা সে শরীর ম্যানিফেস্টেশনে থাকে, শরীর ট্রেইটসে থাকে, শরীর মায়াজমেটিক ফিচারে যখন থাকে, তখন তার ফাংশনাল ডিস্টারবেন্স দেখা দিবে। তখন কি হবে? তার ফাংশনাল ডিস্টারবেন্স দেখা দিবে। আর যখন এই অ্যালকোহল পান করতে করতে একটা পর্যায়ে সিভিলিটিক অর্থাৎ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি দেখা দিবে, তখন সে ভাঙচুর করতে লাগবে, তাই না? আর যখন সাইকোটিক টেন্ডেন্সি তৈরি হবে, তখন দেখবেন বিভিন্ন জায়গায় তার গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, সে নিজেও মোটা হয়ে যাচ্ছে। অনেক দেখবেন যে মদ খেতে 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 অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, তার শরীরে বিভিন্ন জায়গায় আপনার টিউমার দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গায় তার লিফোমা দেখা দিচ্ছে। তখন আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারলেন যে সে অ্যালকোহল পান করতে বেশি। এখন এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক রেমেডি কি কি? হোমিওপ্যাথিক রেমেডিস ফর অ্যালকোহলিক কনস্টিটিউশন। এই ক্ষেত্রে হতে পারে আর্সেনিক, হতে পারে চায়না, হতে পারে কোটালাস, হতে পারে ল্যাকেসিস, হতে পারে নাগভূমিকা, হতে পারে ওপিয়াম, হতে পারে সিলিয়াম, হতে পারে সালফার, হতে পারে এন্ড্রিমটার, হতে পারে ক্যালকিরেকার, হতে পারে কার্বোভেজ, হতে পারে হ্যালসেমাস, হতে পারে লিরামপাল, হতে পারে সিপিয়া, হতে পারে ফসফরাস, হতে পারে স্টামোনিয়া, তাই না? অনেক মেডিসিনই হতে পারে। কিন্তু এই মেডিসিন গুলো আপনি কখন এই অ্যালকোহল পান করতে করতে অ্যালকোহলিক কনস্টিটিউশনে যখন হয়ে যায়, তখন আপনি প্রত্যেকটা মেডিসিনকে স্বতন্ত্র করবেন। এক্সাম্পল, ফর এক্সাম্পল, তো আর্সেনিকের কনস্টিটিউশন কি পাবেন? সুইটেবল ফর অ্যাংশাস, perfectionist, individuals with gastrointestinal disturbance from alcohol। তাহলে অ্যালকোহলের কারণে তার পেটের পীড়া দেখা দিচ্ছে, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, একটা পর্যায়ে তার মৃত্যু ভয় দেখা দিচ্ছে, এবং স্টমাকের মধ্যে বার্নিং পেইন দেখা দিচ্ছে। কি সিমটম আপনি দেখবেন? বার্নিং পেইন ইন দি স্টমাক, ইন্টেন্স থার্স্ট ফর স্মল quantities of water, small sips of water, with restlessness and a tendency to feel chilly। তাহলে শীতার্ত ভাব, শীতকাতরতার একটা লক্ষণ। অনেক বেশি পানি পান করতে চাই, মনে হয় যে এক ঘটি পানি পান করবো, কিন্তু মূলত অল্প পানি পান করে আর বেশি পানি পান করতে পারে না। ঠান্ডা পানি পান করলে তার কষ্ট বাড়ে, গরম পানি পান করলে বরং পাকস্থলীর এই জ্বালাটা উপশম হয়। ঠান্ডা পানি পান করলে এই জ্বালা আরো বেড়ে যায়, তার বমি হয়ে যায়, অস্থিরতা বেড়ে যায়। তাহলে অ্যালকোহল পান করার কারণে তার স্টমাকের সমস্যা দেখা দিচ্ছে, তাই না? এমন অবস্থায় আপনি কি করবেন? আর্সেনিক অ্যাপ্লাই করবেন। সামওয়ান অর সাম পেশেন্ট or a patient who develops gastritis or indigestion after consuming alcohol and feels weak and anxious। তাহলে এই যে অ্যালকোহল পান করার কারণে তার ইনডাইজেশন দেখা দিচ্ছে, বদহজম দেখা দিচ্ছে, অথবা গ্যাস্ট্রাইটিস তার ডেভেলপ করেছে, অথবা শারীরিকভাবে সে দুর্বল হয়ে গেছে, মানসিকভাবে তার দুশ্চিন্তা, উৎকণ্ঠা দেখা দিচ্ছে, অবশ্যই আপনি এই অ্যালকোহলের কারণে আর্সেনিক অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারতেছেন? অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, তাই না? স্যার খুব সুন্দর আলোচনা হচ্ছে আসলে স্যার বলছি এই সংক্রান্ত ক্লাস অবশ্যই 1 ঘন্টার বেশি নেবেন না। ও 1 ঘন্টা হয়ে গেছে না? জি, আমরা পার্টে পার্টে এই করব। আজকে শুধুমাত্র একটা কনস্টিটিউশনের উপরে আমরা দুইটা কনস্টিটিউশনের উপরে আলোচনা করব। একটা হলো অ্যাডিপোজ টিস্যু ইনক্রিজ কনস্টিটিউশন আর অ্যালকোহলিক কনস্টিটিউশন, তাই না?
এখন আমরা চায়নার কথা বলবো। ধরেন চায়নার কোন পেশেন্ট, সে কখন চায়নাতে রূপান্তরিত হয়? কনস্টিটিউশন ফর ইন্ডিভিজুয়ালস weakened by loss of fluids, for example vomiting, diarrhea or chronic alcohol consumption. Key symptoms: exhaustion, bloating, flatulence and craving for stimulant like alcohol. A person who experiences weakness and bloating after a drinking session. দেখেন চায়না রোগীকে আপনি দেখবেন যারা অ্যালকোহল পান করে, অ্যালকোহলিক কনস্টিটিউশনে থাকে, তো পেটের পীড়া দেখা দিল। এখন আর্সেনিকের পেটের পীড়া দেখা দিয়েছে, চায়না রোগীর পেটের পীড়া দেখা দিয়েছে। এখন চায়না রোগীর পেট এত বেশি ফুলে গেছে, ঢেকুর ওঠে না, বায়ু নিঃসরণ হয় না, আবার বমি হতে হতে দেখা গেছে তার ফ্লুইড অনেক বেশি লস হয়েছে, অথবা তার ডায়রিয়া হয়েছে। এখন অ্যালকোহল পান করার কারণে তার বমি, প্রচুর পরিমাণে বমি, ডায়রিয়া, পাতলা পায়খানা এটা দেখা দিল। এখন ফ্লুইড লস হয়ে গেল। এখন ফ্লুইড লস হওয়ার পর একটা পর্যায়ে পেশেন্টের পেট ফুলে যাচ্ছে এবং সেই সাথে তার প্রচন্ড দুর্বলতা। কোন পেশেন্ট যদি বর্ণনা করে যে তার দুর্বলতা এবং পেট ফুলে যাওয়া, সমস্ত পেট, এন্টায়ার অ্যাবডোমেন, ডিস্টেনশন অফ দা এন্টায়ার অ্যাবডোমেন, উই হ্যাভ টু থিংক চায়না। এই ইতিহাস পেয়ে আপনি চায়নাকে চিন্তা করতে পারেন। এরপর আরো অনেক মেডিসিন আছে, তো এতগুলো মেডিসিন আলোচনা করাও সম্ভব না। এরপরে আমরা আরো অনেক কনস্টিটিউশন পাবেন, যেমন অ্যানিমিক কনস্টিটিউশন। অ্যানিমিক কনস্টিটিউশন কি, এর অধীনে কি কি মেডিসিন আছে, A to Z, এগুলো পরবর্তীতে আপনারা পাবেন। আর বই হাতে পেয়ে গেলে তো তখন আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এরপর অ্যাজমেটিক কনস্টিটিউশন। অ্যাজমেটিক কনস্টিটিউশনের জন্য কি কি মেডিসিন আছে, অ্যাজমেটিক কনস্টিটিউশনের পেশেন্ট কারা হয়, কারা হওয়ার প্রবণতা থাকে, সে বিষয়ে বিশদ আলোচনা করা আছে। এরপরে বিলিয়াস কনস্টিটিউশন, পিত্তপ্রধান ধাতু যাদেরকে বলি। এখন আমরা জানি বিলিয়াস কনস্টিটিউশন পিত্তপ্রধান ধাতু, আসলে পিত্তপ্রধান ধাতু রোগী কারা, সেই বিষয়ে A to Z আলোচনা পাবেন এখানে। এরপরে হোমিওপ্যাথিক মেডিসিন কি কি আছে সেগুলো পাবেন। এইভাবে একেবারে 50টা কনস্টিটিউশনের উপরে আলোচনা করা আছে। 50টা কনস্টিটিউশন এখানে দেওয়া আছে এবং প্রায় 300 পেজ ব্যাপী এই বইটা আপনাদের মানে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। 300 পেজের এই ছোট্ট একটা বই, এটা ভালোভাবে রপ্ত করতে পারলে দেখবেন ইনশাল্লাহ আপনি কনস্টিটিউশনের উপরে কোনো মেডিসিন আপনার সামনে থেকে এটা হারিয়ে যাবে না ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।